একেলিয়া মিলিফোলিয়াম। একেলিয়া মেলিফোলিয়াম চমৎকার একটা ভেষজ, যেটা আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ দুইটা ওষুধে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে A2 আর হচ্ছে WE, হোয়াইট ইলেকট্রিসিটি। তো একেলিয়া মেলিফোলিয়াম এটার একটা বাংলা নাম আছে, এটার নাম হচ্ছে ইয়ারো, ইয়ারো নামে পরিচিত। এটি একটি সুপরিচিত ভেষজ উদ্ভিদ যার ব্যবহার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে হাজার বছর ধরেই চলছে। ঠিক আছে, হাজার বছর ধরে বলতে প্রাচীন কালের যদি ইতিহাস আমরা ঘাটাঘাটি করি, এই উদ্ভিদের গ্রিক যুগে এই উদ্ভিদটা ব্যবহার করা হইতো। তখন এটাকে বলা হইতো একিলিস। একিলিস মানে হচ্ছে গ্রিক বীর। এটা বিশ্বাস করা হইতো যে ট্রোজান যুদ্ধের সৈনিকরা যখন রক্তক্ষরণ, মানে যুদ্ধ করতে করতে যখন প্রচুর রক্তক্ষরণ হইতো, সেই রক্তক্ষরণকে বন্ধ করতে এই ভেষজটা ব্যবহার করা হইতো। মানে ইতিহাস থেকে যদি আমরা এটা একটু ঘাটাঘাটি করি তাহলে বুঝতে পারবেন যে গ্রিক যুগের সৈনিকরা এই রক্তক্ষরণ, মানে যুদ্ধের মধ্যে তো প্রচুর রক্তক্ষরণ হইতো, কারণ তখন মানুষ তলোয়ার দিয়ে যুদ্ধ করত, তীর দিয়ে যুদ্ধ করত। তখন ওই সকল রক্তক্ষরণ, ওই সকল সৈনিকদের রক্তক্ষরণ বন্ধ করার জন্য এই একেলিয়া মেলিফোলিয়াম ব্যবহার করা হইতো। ঠিক আছে, এবং ওই সময় এটাকে বলা হইতো, এই ভেষজটাকে বলা হইতো গ্রিক বীর। ঠিক আছে, আবার কেউ কেউ বলতো এটা সোলজার হার্বস। সোলজার মানে যোদ্ধাদের হার্বস, সোলজার হার্বস। আবার কখনো কখনো এটা হারবা মিলিটারিস, এই ধরনের নামে আপনার এই ভেষজটাকে মানে নির্দেশিত করা হইতো। তাহলে বোঝেন যে এই ভেষজটার ইতিহাস থেকে বোঝা যায় যে এটা আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে A2 তে কেন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ওকে। তো প্রাচীন যে রোম, এরাও এটাকে ব্যবহার করত। রোমের সৈন্যরা যখন যুদ্ধক্ষেত্রে ক্ষতটা, মানে যুদ্ধ করতে করতে ক্ষত তৈরি হইতো, সেই ক্ষত নিরাময়ে, রক্তক্ষরণ বন্ধ এবং প্রদাহ কমাতে এটা ব্যবহার করা হইতো। ঠিক আছে, এবং চীনের যে প্রথাগত চিকিৎসা ব্যবস্থা আছে, যেটা আমরা বলি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, ঠিক আছে, প্রাচীন চীনা যে চিকিৎসা শাস্ত্র TCM, ঠিক আছে, এটাকে ডিভাইনেটরি প্ল্যান্ট হিসাবে এটাকে ব্যবহার করা হতো এবং রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণের জন্য মূলত এটা ব্যবহার করা হতো। ঠিক আছে, আর একটা যদি আমরা ভারতীয় আয়ুর্বেদিতেও যদি এটার ব্যবহার দেখি, সেখানেও এটা জ্বর, রক্তপাত, হজম শক্তির সমস্যা এবং ক্ষত নিরাময় এটার একটা ভালো ব্যবহার প্রচলন ছিল। ঠিক আছে, তো মধ্যযুগীয় ব্যবহারকেই আমরা আসলে মানে বেশি এটার ইতিহাসটা আমরা পাই। ঠিক আছে, কারণ প্রাচীন কালের ইতিহাসটা যতটুকু জানা গেছে, এর থেকে কিন্তু মধ্যযুগের ব্যবহারটা আরো অনেক বেড়ে গেছিল। কারণ যুগে, বিশেষ করে ইউরোপের মধ্যযুগে এটি রক্তপাত রোধেও যেমন ব্যবহার করা হতো, ক্ষত সারানোর ক্ষেত্রে ব্যবহার করা হতো, এবং সর্দি কাশ এবং হজম সমস্যা ইত্যাদি রোগে ব্যাপক ব্যবহার করা হতো। ঠিক আছে, এই ভেষজটি চিকিৎসকরা নোজ ব্লিডিং প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতেন, চিনতেন নোজ ব্লিডিং। ঠিক আছে, যেটা আমরা মেডিকেল ভাষা বলি ফিস্টেক্সি। ফিস্টেক্সি, কারণ নাক দিয়ে যখন রক্তপাত থামাতে পারতো না, তখন এই পাতার রস প্রয়োগ করে নাক দিয়ে রক্ত পড়া থামানো সম্ভব হইতো। ঠিক আছে, তাহলে এটার ব্যবহারটা আমরা কি ইতিহাস থেকে অনেকটা শিখে ফেলি যে এই ভেষজটার ব্যবহারটা কোথায় হওয়া উচিত, কোথায় হয়েছে, এবং আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে এটা কোথায় স্থান পাইছে। আমি আগেই বলছি ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে এই মেডিসিনটার ব্যবহার, এই ভেষজটার ব্যবহার, দুইটা মেডিসিন হয়েছে, একটা হচ্ছে A2 আর একটা হচ্ছে WE। ওকে,
এটা মহিলা রোগের ক্ষেত্রেও ব্যবহার হইতো, মধ্যযুগীয় ক্ষেত্রে যাদের মাসিকের সমস্যা হইতো এটারও এরকম ব্যবহার ছিল। আধুনিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটাকে ওই ইতিহাসের ধরে মানে সূত্র ধরে এটার ব্যবহারটা আছে, ঠিক আছে। ফটোথেরাপিতে এটা এখনো ব্যবহৃত, ফটোথেরাপি যেটা, সেই থেরাপিতে এটা ব্যবহার হয়, কারণ এতে আছে ফ্লেভোনয়েড, টারপেনয়েড, এসেনশিয়াল অয়েল, এচিলিন, ঠিক আছে, এরকম আরো গুরুত্বপূর্ণ ট্যানিন উপাদান আছে যা প্রদাহনাশক, জীবাণুনাশক, ঠিক আছে, কষকারক এবং রক্তক্ষরণ রোধকারী হিসাবে কাজ করে। কারণ এটা গবেষণা করে পাওয়া গেছে যে এই উপাদানগুলো যে ভেষজের মধ্যে থাকে তাদের মধ্যে এই গুণগুলা পাওয়া যায়, ঠিক আছে, প্রদাহনাশক, জীবাণুনাশক এবং রক্তক্ষরণ রোধকারী। যার কারণে আধুনিক চিকিৎসাতে এটা হালকা রক্তপাত এবং ক্ষত নিরাময়ে ব্যবহার হয়। হজম শক্তির অসুবিধা যেমন গ্যাস, বদহজম, ক্র্যাম্প এগুলোতে ব্যবহার হয়। ঋতুস্রাবেও এটা ব্যবহার, এবং অনিয়মিত ঋতুস্রাবে এটা ব্যবহার। জ্বর, সর্দি কাশি এবং জ্বর এটা ব্যবহার হয়, ঠিক আছে। এই ছিল আমাদের এই ভেষজটার মোটামুটি একটা মানে বিশদ আলোচনা ভূমিকা। হ্যাঁ, এটা ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে আপনার একিলিয়া মেলোফোলিয়াম হিসাবে পরিচিত। এটার সাধারণ বাংলা নাম হচ্ছে একিলিয়া কিংবা হাজার পাতা ঘাস বলা। হাজার পাতা ঘাস মানে কেন, এই গাছটা প্রচুর পাতা, ঠিক আছে, প্রচুর অনেক অনেক পাতা, এত পাতা যে হাজার হাজার পাতা মনে হয়, যার কারণে এটাকে হাজার পাতা ঘাস বলা হয়, ঠিক আছে। এটা অ্যাস্টেরাসি হ্যাঁ পরিবার কিংবা গোত্রের একটা ভেষজ। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা সাংস্কৃতিক ভাষা বলা হয় সাহস পাত্রী, ইংরেজিতে বলা হয় রো ইয়ারো 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 হ্যাঁ, শোল্ডার উন্ড ওট এটার নাম বলা হয়। হ্যাঁ, তো বিভিন্ন ভাষাতে এটা মিলিফোলিয়াম হিসাবে মিলিগোলিয়া এ ধরনের নামে পরিচিত। ওকে, তো এটার যদি আমরা একটু গঠনটা দেখি, এই ভেষজটা দেখতে কেমন, ঠিক আছে। এটা বহু বর্ষজীবী একটা ভেষজ, ঠিক আছে, এবং এটার উচ্চতা 30 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত হয়। গাছটি সোজাভাবেই থাকে দাঁড়ানো এবং ঘন ঝোপালো আকারে বেড়ে ওঠে। এটার যে পাতাটা আছে, পাতাগুলো বহুবার মানে বিভক্ত এবং দেখতে অনেকটা ফার্ন পাতার মতো, ফার্ন পাতা। হ্যাঁ, এটার প্রতিটা পাতার দীর্ঘ 5 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়। পাতার রংগুলো ধূসর সবুজ এবং এতে সুগন্ধি মানে অ্যারোমেটিক সুগন্ধি থাকে। ওকে, আমাদের একজন ডাক্তার বারবার আস্তে আস্তে যাইতেছে, বিষয়টি কি এরকম? ওকে, ঠিক আছে। এটার যে কাণ্ডটা আছে, আমরা কাণ্ডটা একটু সোজা, পাতলা এবং কিছুটা লোমযুক্ত। কাণ্ড সাধারণত শাখাযুক্ত হয়, তার শাখা থাকে। এটার যে ফুলগুলো আছে, ফুলগুলো ছোট ছোট একটা গুচ্ছ আকারে থাকে। রংটা হালকা সাদা, কখনো কখনো গোলাপিও হয়, এবং প্রতিটি ফুলের মাথা 3 থেকে এই তো সব তো দেখায় দিল জুনায়েদ ভাই, এত কষ্ট করে পড়তাছি। হ্যাঁ, আর জুনায়েদ ভাই ছবিতেই দেখায় দিল যেটার ফুলগুলো সাদা, কখনো কখনো হালকা গোলাপি মনে হয়, এবং একসাথে ফুলগুলো অনেকগুলো গুচ্ছ আকারে থাকে, এবং প্রতিটি ফুলের মাথা 3 থেকে 5 সেন্টিমিটার ব্যাস থাকে, ঠিক আছে। এবং ফুল ফোটার যে সময়কাল, এটা বিশেষ করে মানে গ্রীষ্মকালে হয়, ঠিক আছে। হ্যাঁ, গ্রীষ্মকালে হয়। এই ফুল থেকে পরবর্তীতে ফল হয়। ফলটি ছোট শুষ্ক থাকে। হ্যাঁ, এটা দানাদার থাকে এবং এটার দৈর্ঘ্য প্রায় 2 মিলিমিটার, ঠিক আছে। এটার যে বীজগুলো আছে, বীজগুলো অত্যন্ত ছোট, ঠিক আছে, টাইনি বলা হয়, হালকা বাদামি, এবং বীজগুলো বাতাসের মাধ্যমে সহজে ছড়ায় না, বরং মাটিতে পড়ে অঙ্কুরিত হয়। এটা যে শিকড়টা, এই শিকড়টা রাইজোম জাতীয়, মাটির নিচে বিস্তৃত হয়ে নতুন কাণ্ড জন্ম দেয়, এবং এটা একটু ঘন। এটা মোটামুটি আমরা গাছ সম্পর্কে জানলাম।
এটা বিশেষ করে ইউরোপে এবং এশিয়া কান্ট্রিতে হয়। হ্যাঁ, এবং সমগ্র ইউরোপ জুড়ে এশিয়া, বিভিন্ন ভারত, মধ্য এশিয়া, উত্তর আমেরিকা, হ্যাঁ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসব জায়গাতে হয়। এটা পাহাড়ি এই বনভূমি এলাকাতে বিষয়, রাস্তার ধারে খোলা মাঠে এটা হচ্ছে দেখা যায়। এটা নাতিশীতোষ্ণ জলবায়ুতে ভালো হয় আর কি, ঠিক আছে। এ ছিল মোটামুটি এই গাছটা কোথায় হয়। এই গাছটার পুরো অংশটাই আমাদের ওষুধ আকারে ব্যবহার হয়। কারণ কারণ কি, এটা যদি আমরা মূলটাকে একটু বিবেচনা করি, যেটা রুট, এটার মূলটা, এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক, ঠিক আছে। মানে এটা মানে পরজীবীর যে সংক্রমণ গুলো দূর করতে সাহায্য করে, এবং এটা ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ করে, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। এর 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 যে মূলগুলা, ঠিক পাতাগুলোর মধ্যেও বিশেষ গুণ আছে, বিশেষ করে অ্যান্টি ইনফ্লামেটরি। যে পাতাগুলো রস করে আপনার দিলেই রক্তটা বন্ধ হয়ে যায়, তো ঠিক আছে। এটা অ্যান্টি, এবং এটা আর্থ্রাইটিসের উপর কাজ করে, ঠিক আছে। ডিটক্সিফায়ার মানে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। এবং ফুলগুলা মূলত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ইমিউনি বুস্টার, এটা ফুলগুলা, ঠিক আছে। এটার মধ্যে বিশেষ বিশেষ রাসায়নিক উপাদান পাওয়া যায়, যার কারণে এটা আমাদের বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এটার মধ্যে পাওয়া যায় হচ্ছে ভিনসে টক্সিনটার কাজ কি, এটা আমাদের বিশেষ করে মস্তিষ্কের উপর কাজ করে। এটা অ্যান্টিসাইকোটিক বলতে এটা মানসিক অস্থিরতা এবং চিন্তা আর যে ত্রুটি আছে এগুলা কমাতে সাহায্য করে। এবং এটা বিশেষ করে আমাদের নার্ভ সেন্টারের উপর কাজ করে। এটা স্নায়ুতন্ত্রের বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে। এটার সাথে ভিটামিন থাকে, হ্যাঁ, এটা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং রক্ত প্রবাহটা বৃদ্ধি করে। ওকে, এটার মধ্যে থাকে অ্যালকোলাইটস। কাজ হচ্ছে ক্যান্সার, মানে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করা, ক্যান্সারের কোষ যে বৃদ্ধি, এই বৃদ্ধিকে রোধ করে। এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কোষের ক্ষয় রোধ করে এবং শরীরের বয়স বাড়াতে একটা বাধা, মানে বাধা তো না আসলে, এর গতিটাকে ধীর করে, ঠিক আছে। ফ্লেভোনয়েডস এটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে। এটা ফার্মাসিউটিক্যাল ব্যবহারটা ব্যাপক, ঠিক আছে। ফার্মাসিউটিক্যাল ব্যাপক ব্যবহার বলতে এটা পরিপাক তন্ত্রের ওষুধ হিসাবে, বিশেষ করে অম্লতা এবং বদহজমের ওষুধে পিত্ত রসটাকে বাড়িয়ে হজম শক্তি সহায়ক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা ক্ষুধাবর্ধক সিরাপে ব্যবহার করা হয়, যাদের ক্ষুধামন্দা তাদের এটা ব্যবহার করে ক্ষুধামন্দা দূর করার কাজে ব্যবহার করা হয়। ডায়রিয়া আমাশার ওষুধে বিশেষ করে এটা ব্যবহার করা হয়, এবং রক্ত সঞ্চালন এবং কার্ডিওভাস্কুলার ওষুধ হিসেবে এটা ব্যাপক ব্যবহার। এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই ভেষজটা। হ্যাঁ, এটা আমরা আগেও বলছি, রক্তের উপর একটা ব্যাপক ব্যবহার আছে। এটা মানে যুগ যুগ ধরে এটা আহ, রক্তের উপর কাজ করে আসছে, কিন্তু এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যার কারণে আমরা যদি এটুকে ব্যবহার করি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে। এটা রক্ত নালী প্রসারণ করে রক্তচাপ কমাইতে সাহায্য করে, এবং অতিরিক্ত রক্তচাপ বন্ধের ঔষধে মাসিকের যে ভারসাম্যটা আছে এবং অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। এটা রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে, মানে রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে, ঠিক আছে। এটি অ্যান্টিকোয়াগুল্যান্ট বলা হয় এর জন্য, ঠিক আছে। এবং শ্বাসতন্ত্রের উপর কাজ করে। শ্বাস মানে সর্দি কাশি সিরাপে এটা ব্যবহার করা হয়, শ্লেষ্মাকে দূর করতে এটা সাহায্য করে। এবং এটা অ্যান্টি ইনফ্লামেটরি হওয়ার কারণে ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর প্রদাহ কমাতে এটা ব্যবহার করা হয়। জ্বর এবং বিশেষ করে ফ্লু, সেই জ্বর কমাইতে এটা সাহায্য করে। কারণ এটা আমরা দেখছি ডাব্লিউতে ব্যবহার হয়, আর ডাব্লিউ এই জন্য উচ্চ রক্ত উচ্চ জ্বর যদি আমরা দেখে থাকি, হ্যাঁ, হাই ফিভার যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আমরা ডাব্লিউ কে যদি হাই পাওয়ারে ব্যবহার করতে পারি, 10,000 পাওয়ারে, হ্যাঁ, জ্বরটা নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। এটা আমাদের স্কিনের উপর ব্যবহার হয় অ্যান্টিসেপটিক ক্রিম হিসাবে, মলম। হ্যাঁ, এটা আমরা আগেও বলছি, ক্ষত, কাটা, ছেঁড়া এইসব ব্যাপারেও কিন্তু এইটার ভেষজটা ব্যবহার আছে, যার কারণে অ্যান্টিসেপটিক ক্রিম বা মলমে এই ভেষজটা ব্যবহার করা হয়। একজিমা এবং চর্মরোগেও এটার ব্যবহার আছে। এটা অ্যান্টি এজিং এবং স্কিন প্রসাধনীতেও এটা ব্যবহার হয়, যার কারণে এটা মানে আমাদের অ্যান্টি এজিং মানে বয়সটাকে নিয়ন্ত্রণ করার জন্য, বয়সের ছাপটাকে কমানোর জন্য এই ভেষজটা খুবই
জনপ্রিয়তা আছে। হুম, এটা স্নায়বিক ওষুধ হিসেবে ব্যবহার হয়, যেটা আমরা আগে বলছি, যেহেতু এটা বেশি ঘুম আনতে সহায়তা করে। স্লিপিং পিল হিসাবে এটাকে ব্যবহার করা হয়। আমরা যদি WE-টাকে D4 এ, হ্যাঁ, হাতে, তালুতে এবং কিছুটা কপালে ঘষে দেই, এবং এটাকে যদি আমরা D4 এ খাই, তাহলে দেখা গেছে যাদের ইনসোমনিয়ার প্রবলেম আছে এটা কমা শুরু করে। ঠিক আছে? চমৎকার! এটা মূত্রতন্ত্রের উপর ব্যবহার করা হয়। হ্যাঁ? এটা প্রস্রাব কারক, মানে প্রস্রাব বৃদ্ধি করার ক্ষেত্রে, এবং বিশেষ করে প্রস্রাবের ইনফেকশন, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনির সমস্যাতে এটা ব্যবহার করা হয়। ডিটক্সিফিকেশনও তো এটা ব্যবহার আছে। এবং প্রদাহ ব্যথা উপশমকারী ওষুধ হিসাবে বিশেষ করে অ্যান্টি ইনফ্লেমেটরি ট্যাবলেট, হ্যাঁ, এবং মাসকুলার পেইন রোধে এটার ব্যবহার আছে। আমরা আসলে এটার মানে ফার্মাসিউটিক্যাল ব্যবহার থেকে এই ভেষজটা বহু কিছু আমরা জেনে ফেললাম। ঠিক আছে? এটা মানে একটা ভেষজ কোথায় কোথায় ব্যবহার হইতে পারে, হুম, তা আমরা এটা জানলাম। এটার ভেষজ গুণ আছে, এটা শারীরিক লক্ষণ আছে, এটা মানসিক লক্ষণ আছে। হ্যাঁ, তারপর আমরা একটু ভেষজ গুণগুলো হালকা পাতলা পড়ে নেই। হুম, পরে আমরা এই মেডিসিনটা আর মানে আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো। ঠিক আছে? এটার ভেষজ গুণ হিসাবে আমরা এতক্ষণ পড়লাম, যেটা রক্তপাতজনিত সমস্যাতে, হেমোরেজিক ডিসঅর্ডার যেটা বলে, সেখানে ব্যবহার হয়। যেখানে ক্ষত এবং আঘাতে রক্তপাত হয় সেখানে এটা ব্যবহার হয়। এখানে আপনি A2 কিংবা A2 প্লাস বি, এই দুইটা মেডিসিনকে যদি উচ্চ শক্তি, বিশেষ করে আপনি 200 এ ব্যবহার করেন, এবং আপনি পাইলসের রোগীদের ক্ষেত্রে যাদের ব্লিডিং হয়, হুম, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যের কারণে ব্লিডিং হয়, ফিশারের কারণে ব্লিডিং হয়, পাইলসের রোগীদের ক্ষেত্রে ব্লিডিং হয়, সেখানে যদি আপনি একটু বি কে যদি উচ্চ শক্তি 200 এ একটু ঘন ঘন দেন, ব্লিডিং এ 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ লক হয়ে যাবে। শুধু তাই না, যাদের ইপিটেক্সি হয়, নাক দিয়ে রক্তপাত হয়, আপনি এই দুইটা ওষুধ দিয়ে দেন, আর কিচ্ছু লাগবে না, ইপিটেক্সি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এবং অন্যান্য যদি কোনো ব্লিডিং এর কোনো এরকম রোগী পান অন্য কোনো জায়গার কারণে, হ্যাঁ, তার হয়তো পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে, হ্যাঁ, আপনার A2B দিয়ে তারপরে আপনার ওনার অন্যান্য মানে মেডিসিন জিপোর্ট হিসাবে যদি ক্ষতটাকে শুকানোর জন্য জিপোর্ট দিতে পারেন, বাট ব্লিডিংটাকে তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য A2G, সরি, A2B 200 শক্তি যথেষ্ট। হুম, কিন্তু সেই রক্তপাতটা যদি মাসিকের কারণে হয়, মাসিক অনিয়ন্ত্রিত হওয়ার কারণে যে ব্লিডিংটা হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি মেনোরেজিয়া, হ্যাঁ, অতিরিক্ত মাসিক স্রাব, এই রোগটাকে বন্ধ করার জন্য আমরা এটার সাথে জাস্ট C1টাকে অ্যাড করে দিব, মানে A2B এর সাথে জাস্ট C1টাকে অ্যাড করে দিব। এখানে আমি D10টা দিব। 200টাও দিয়ে ট্রাই করতে পারি, কিন্তু D10টা দিলে এটা দ্রুত কাজ করবে। হুম, আর নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে তো আমরা বলছি এটা কাজ করে, তবে নাক দিয়ে রক্ত পড়ার সাথে A2B তো ব্যবহার করবেন, এর সাথে যদি S1F1টাকে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? এবং এটা D6 থেকে D7 D8 যে কোনো একটা পরে নেগেটিভে যদি ব্যবহার করতে পারেন, নাক থেকে রক্তপাতটা দ্রুত বন্ধ হয়ে যাবে। হুম, এটা হজম শক্তি, ডাইজেস্টিভ সিস্টেমের কাজ করে। গ্যাস্ট্রিক হোক, বদহজম হোক, ক্ষুধা-মন্দা কমাতে এটা সাহায্য করে। ঠিক আছে? পেটের ব্যথা হোক, ক্র্যাম্পিং হোক, অন্ত্রের প্রদাহ হোক, সেটা উপশম করতে সাহায্য করে। এটা লিভারের কার্যকারিতা বাড়ায়। ঠিক আছে? হুম, আপনার দেখবেন যে F1 এবং WE, ঠিক আছে? এবং এর সাথে যদি S5 এড করে দেন, এটা লিভার এর কার্যক্ষমতা বাড়িয়ে লিভার জনিত যত সমস্যা আছে, পিত্তরসের নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে এটা গ্যাস্ট্রিক, বদহজম হোক, আর ক্ষুধা-মন্দা হোক, পেটের ব্যথা হোক, ক্র্যাম্পিং হোক, সবকিছু রিকভারি করে ফেলবে। ঠিক আছে? আমাদের ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিক মেডিসিনটা এতই চমৎকার যে আপনি একটু যদি বুঝে করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সফলতা নিশ্চিত। ঠিক আছে? অ্যাকচুয়ালি মেলোফোলিয়াম এমন একটা চমৎকার ভেষজ, যেটা আমাদের ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি খুব গুরুত্বপূর্ণ ভেষজ হিসাবেই ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আমরা একটু যদি বলি শ্বাসযন্ত্রের অসুখে এটাও ব্যবহার হয়ে থাকে। খুব এর ব্যবহারটা আপনার A2 এবং W দুইটা কম ব্যবহার হয়, তারপর এটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়।
ঠান্ডা সর্দি কাশি কমাইতে, ব্রঙ্কাইটিসের উপকার, গলা ব্যথা, শ্বাসনালী প্রদাহ কমাতে এটা ব্যবহার করা হয়ে থাকে। তবে ত্বকের ক্ষেত্রে এটা দ্রুত ব্যবহার হয়, ঠিক আছে? কেন ব্যবহার করা হয়? ক্ষত সারাতে যেমন এটা ব্যবহার হয়, একজিমা হোক, ফুসকুড়ি হোক, ত্বকের প্রদাহ কমাতে এটা সাহায্য করে, ঠিক আছে? আপনার এটুটা আমাদের কি দূষিত রক্তটাকে আমাদের শরীর থেকে বের করে দিতে সাহায্য করে, হ্যাঁ? তো যখন আমাদের ব্লাড পিউরিফাই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটুর সাথে যদি আপনি অ্যালোয়ানটা দিয়ে দেন, দেখবেন চমৎকার কাজ করতেছে, হ্যাঁ? এটু এবং L1 এর সাথে আপনি S3 S5 দিবেন। যদি এটা ডার্মিস লেয়ারে হয় তাহলে S3 দিবেন, যদি ইপিডার্মিস লেয়ার হয় S5 দিবেন। এটার সাথে আপনি WE দিতে পারেন, যদি এখানে প্রচুর জ্বালা পোড়া থাকে, ব্লিডিং থাকে বি দিবেন। আর যদি ক্ষত বেশি থাকে তাহলে WE এর পরিবর্তে আপনি জি প্রয়োগ করে ফেলেন, দেখবেন যে আপনার একজিমা, ফুসকুড়ি এবং ত্বকের যে প্রদাহগুলো আছে একটু দ্রুত রিকভারি হয়ে যাবে, ঠিক আছে? আপনারা প্রোটোকল বানানো শিখবেন। প্রোটোকল মানে বই দেখে না, মা একদম ব্রেন থেকে এটা বানানো শিখবেন, তাহলে আপনার রুগীর সাকসেস সংখ্যা দিন দিন বাড়বে, ঠিক আছে? Okay. আচ্ছা, আমাদের গাইনোকোলজিতেও এটার খুব ভালো ব্যবহার আছে, বিশেষ করে যাদের মাসিক চক্রে এর অস্বাভাবিকতা দেখা দেয়, সেই অস্বাভাবিকতা ঠিক করার জন্য C1 এর সাথে A2F1WE যদি আপনি D5 ইউজ করেন, তাহলে আপনার মাসিক অনিয়ত মাসিকটা ঠিক হয়ে যাবে। হুম, কিন্তু আপনি যদি মাসিকের সময় যদি ব্যথাটা হয়, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, ঠিক আছে? প্রচন্ড ব্যথা, ব্যথার কষ্ট সহ্য করতে পারতেছে না, সেখানে C1 এর সাথে A2F1WE, ঠিক আছে? A2F1WE D6 এ দিয়ে দিবেন, দেখবেন যে ডিসমেনোরিয়া রোগীগুলো আরাম বোধ করতেছে, ঠিক আছে? এবং প্রসবের পরবর্তী যে রক্তপাতটা হয়, এই যে প্রসবের পরে যে রক্তপাতটা হয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য যে A2B কিন্তু হাই পাওয়ারের চমৎকার ভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? পেন রিলিফার হিসাবে এটা কিন্তু ব্যবহার করা হয় এই একিলিয়া মেলোফিলিয়াম। একিলিয়া মেলোফিলিয়ামটা পেন রিলিফের, যেমন স্নায়ুর সুর, হ্যাঁ, এই নিউরোজিয়া ব্যথা হোক, আর্থ্রাইটিসের ব্যথা হোক, এটা কমাতে সাহায্য করে, ঠিক আছে? মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। এই জন্য F1 S5WE D4 যদি করেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে চমৎকার কাজ করবে। আর যখন আপনার সাথে আপনি C4টাকে অ্যাড করে দিতে পারবেন, জয়েন্টের পেন, মাংসপেশির ব্যথা কমাতে আপনি S5টা অ্যাড করে দেন, ঠিক আছে? আপনি এই কয়টা ভেষজ দিয়ে আপনি কিন্তু ব্যথা, পেন রিলিফের চমৎকার কাজ করবে, ঠিক আছে? ডাব্লিউ বাহ্যিক হিসেবে ব্যবহার করা হয় অনেক সময়, বাহ্যিক ব্যথা কমানোর জন্য ডাব্লিউ এর বাহ্যিক যদি ব্যবহার করে দ্রুত ব্যথা কমে যাবে, ঠিক আছে? জ্বর জ্বর কমাতে কিন্তু আমাদের একিলিয়াম এলোফিলিয়াম খুবই চমৎকার কাজ করে, ঠিক আছে? কারণ আমরা যদি জ্বরের রোগীকে ডাব্লিউটাকে কপালে একটু প্রলেপ দেই, এর সাথে যদি F1 ডাব্লিউ কিংবা ওয়াই কে হ্যাঁ একটু নেগেটিভ আকারে দেওয়া হয়, তাহলে দ্রুত জ্বর কমে যাবে। এবং শরীরের প্রদাহ কারণে হোক, ব্যথার কারণে, সেটা তো কমবেই। সর্দি জ্বর জনিত যে দুর্বলতা আছে, সেই দুর্বলতা কমাতেও কিন্তু আমাদের একিলিয়া মেলোফিলিয়াম কাজ করে। সেখানে আমাদের অবশ্যই ডাব্লিউ এর চমৎকার ভূমিকা আছে। একেলিয়া মেলোফিলিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, সেটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে? এটা মেন্টাল ডিসঅর্ডার উপর চমৎকার কাজ করে, ঠিক আছে? ছোটখাটো বিষয়ে দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, ভবিষ্যৎ নিয়ে ভয়, অজানা, এই ধরনের যে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, এগুলো কমানোর জন্য আপনি ডাব্লিউটাকে যদি হায়ার ডাইলুশনে ব্যবহার করেন, চমৎকার কাজ করবে। এটা ডিপ্রেশনের উপর কাজ করে। এটা মানে অতিরিক্ত মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব, এই ধরনের মানে ক্ষেত্রেও কিন্তু কাজ করে। যাদের মনোযোগের অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন, হ্যাঁ, কাজে পড়াশোনা মনোযোগ ধরে রাখতে পারে না, তাদেরকে আপনি জেনারেল টনিক ডি4 যদি দেন, জেনারেল টনিক ডি4 মানে হচ্ছে এখানে ডাব্লিউ আছে, সুতরাং এটা আপনার খুবই চমৎকার কাজ করবে, ঠিক আছে? শারীরিক লক্ষণগুলো তো আমরা পড়লাম। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে, ব্লাড সার্কুলেশন সিস্টেমে কাজ করে, রেসপিরেটরি সিস্টেমে কাজ করে, এটা হেডেক, নার্ভাস সিস্টেমে কাজ করে, এটা স্কিন এর উপর কাজ করে, এটা মিনস্ট্রুয়াল সাইকেলের উপর কাজ করে, মাসেল জয়েন্টের উপর কাজ করে, ঠিক আছে? হুম, এই সকল ফ্যাক্টরে কাজ করে। এবং এটার বিভিন্ন ভাবে এটা আমাদের যে অঙ্গভিত্তিক যে প্রয়োগটা, সেটা যদি আমরা দেখি, এটা মস্তিষ্কের উপর কাজ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, হৃদযন্ত্রের উপর কাজ করে, হৃদযন্ত্রের দুর্বলতা, অনিয়মিত হৃদস্পন্দন কমাতে সাহায্য করে, হৃদপিণ্ডকে শক্তিশালী সুস্থ রাখতে সাহায্য করে, ঠিক আছে? এটা রেসপিরেটরি সিস্টেমের উপর কাজ করে, এটা ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ করে, এটা মাসকুলার সিস্টেমের উপর কাজ করে, হ্যাঁ, স্কিনের উপর কাজ করে, এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর কাজ করে, এবং আমাদের বডির এনার্জি ভাইটালিটির উপর কাজ করে, নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। মোটামুটি এটা আমাদের
বডির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে কাজ করে। এটাকে যদি আমরা রোগ লক্ষণ ভিত্তিক চিন্তা করি, এটা আমাদের হ্যামোরেজিক যে কন্ডিশন গুলো আছে, সহজে নাক পড়ে, নাক থেকে মাড়ি হতে, ত্বক থেকে রক্তপাত, ঠিক আছে, হালকা থেকে মাঝারি দুর্বলতা, মাথা ঘোরা থাকে, ঠিক আছে, এই ধরনের হ্যামোরেজিক কন্ডিশনে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখানে মেলোফোলিয়াম ব্যবহার হইতে হয়, ঠিক আছে। এটা গ্যাস্ট্রাইটিসে ব্যবহার করা হয়। আমরা গ্যাস্ট্রাইটিস যদি আমরা দেখি, যাদের পাকস্থলীর প্রদাহ, অতিরিক্ত অ্যাসিডিটি, হজম শক্তির বৃদ্ধি, হ্যাঁ, বদহজম, হ্যাঁ, গ্যাস, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে এই গ্যাস্ট্রাইটিসের সমস্যাটাকে দূর করে। ঠিক আছে, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশনে ব্যবহার হয়। হ্যাঁ, যাদের কনস্টিপেশনের কারণে হজম শক্তিটা কমে যায়, হজম শক্তিটা বৃদ্ধি করে, অন্ত্রের গতিশীলতা বাড়ায়, অন্ত্রের প্রদাহটা কমায়, অতিরিক্ত গ্যাস, ফাঁপা ভাব, এগুলো কমাতে সাহায্য করে। ঠিক আছে, এটা অ্যাজমার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, যাদের শ্বাস প্রশ্বাস কষ্ট, শ্বাস নিতে কষ্ট, ফুসফুসে স্লেমা জমে থাকে, ঠিক আছে, বুকের চাপ, সংকোচন অনুভব হয়, এই ধরনের ক্ষেত্রে আমাদের অ্যাকুয়েলিয়া মেলফোলিয়াম কার্যকরী। ওকে, আচ্ছা, সর্দিতে এটা ব্যবহার হয়, সাইনোসাইটিসে ব্যবহার হয়, একজিমার ক্ষেত্রে তো ব্যবহার আমরা বলছি। ঠিক আছে, কারণ একজিমার ক্ষেত্রে এটা দিলে এটা অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং রক্ত পরিষ্কার করতে এটা বিশেষ ভূমিকা রাখে। ঠিক আছে। হুম। এছাড়া কাটা, আঘাতজনিত প্রদাহ নিয়ে তো আমরা আলোচনা করছি। হ্যাঁ, বিশেষ করে রক্তপাতের ব্যাপারে তো আমরা ব্যাপক আলোচনা করছি, রেগুলার মেনস্ট্রুয়েশনের ব্যাপারে আলোচনা করছি, আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ব্যাপারে আলোচনা করছি। এটা আলাদা আলাদা করে আলোচনার দরকার নেই। হ্যাঁ, মূত্রনালীর অস্বস্তি নিয়েও আমরা মোটামুটি এটা বুঝছি। এবং জয়েন্ট পেনটা কিন্তু আমাদের একিলিয়া মেলিফোলিয়ামের ব্যবহারটা আপনারা কখনোই ভুলবেন না। ঠিক আছে, কারণ যেখানে আপনি জয়েন্ট পেন দেখবেন, সেখানে একিলিয়া মেলিফোলিয়ামের যে দুইটা মেডিসিন আছে, A2 এবং W, এটা অবশ্যই দিবেন। কিন্তু যেখানে দেখবেন গেটে বাত, হ্যাঁ, গেটে কিংবা জয়েন্টে ব্যথা, প্রদাহ ব্যথা, এই দুটো তো অবশ্যই দিবেন, এটার সাথে C4 অ্যাড করে দিবেন। হ্যাঁ, পরবর্তীতে অন্যান্য যদি ভেষজ আপনি মনে করেন দেওয়ার, দিবেন। ঠিক আছে, দীর্ঘস্থায়ী হোক আর হঠাৎ ব্যথাই হোক, বিশেষ করে অতিরিক্ত পরিশ্রমের পরে যদি এই জয়েন্টে ব্যথা হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাকুয়ারিয়াম মিলিফোলিয়াম ব্যবহার করতে হবে। মাংসপেশিতে যখন টান ধরবে, হ্যাঁ, অবসাদ অনুভব হবে, তখন কিন্তু আপনাদের অ্যাকুয়ারিয়াম মিলিফোলিয়াম ব্যবহার করবেন। ঠিক আছে। হ্যাঁ, জয়েন্টটা যদি শক্ত হয়ে যায়, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে প্রদাহ ফুলে যায়, হ্যাঁ, এবং বিশেষ করে যে আপনার যে চিকুনগুনিয়ার পরে যে জয়েন্টের ব্যথাটা, সেখানে কিন্তু আপনি এখন অ্যাকুয়ারিয়াম মিলিফোলিয়ামের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকর। ঠিক আছে, ক্লান্তি এবং দুর্বলতা দূর করার জন্য আমাদের অ্যাকুয়ালিয়া মেলিফোলিয়ামটা ব্যবহার করা, মানসিক চাপ কমাইতে, মাথা ব্যথার ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। যাদের স্ট্রেস বেশি, মাইগ্রেনের সমস্যা, সার্ভাইকাল হেডেক, ঠিক আছে, হজমজনিত কারণে যাদের মাথা ব্যথা, ঠিক আছে, এদের ক্ষেত্রে এটা চমৎকার কাজ করে। তো আমরা অ্যাকুয়ালিয়া মেলিফোলিয়াম নিয়ে অনেক আলোচনা করছি। আমরা যদি এক কথা এটার কোন কোন রোগের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়, শুধু রোগের নামগুলো নিয়ে একটু যদি আলোচনা করি, হ্যামোরেজিক কন্ডিশন, রক্তপাত, পুন্ড, ক্ষত, ডিসমেনোরিয়া কিংবা মেনোরেজিয়া, মেনোপজাল সিনড্রোম, গ্যাস্ট্রাইটিস, অ্যান্টাইটিস, ডায়রিয়া, কনস্টিপেশন, ব্লোটিং, অ্যাসিড রিফ্লাক্স, ইনডাইজেশন, স্ট্রোক, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, এনিমিয়া, ফ্যাটিক, ঠিক আছে, কোলেস্ট্রল লেভেল কমানো, হাইপাটাইটিস, ইনডাইজেশন, ফ্যাটি লিভার, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, এই সকল রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। হেডেক, মাইগ্রেন, ইনসোমনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, একজিমা, সোর থ্রট, টনসিলাইটিস, হ্যাঁ, শর্টেজ অফ ব্রেথ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, গল স্টোন, কিডনি প্রবলেম, হ্যাঁ, ব্লাডার ইনফ্লামেশন, এরকম অনেক রোগের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। এক্সেসিভ সোয়েটিং, ড্রাই স্কিন, ইরেগুলার পিরিয়ড, ইনফ্লামেটরি পেইন, হ্যাঁ, ব্লাড প্রেশার রেগুলেশন, ঠিক আছে, ইনফেকশন প্রিভেনশন, এই সকল ক্ষেত্রে আমাদের এই একিলিয়া মেলিফোলিয়ামের ব্যবহার। তাহলে আমরা সর্বশেষ যেটা বুঝলাম, একিলিয়া মেলিফোলিয়াম কোথায় কোথায় ব্যবহার হয়, ক্ষতর ক্ষেত্রে, ব্লিডিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, এটা আমাদের দুর্বলতা এবং মানসিক স্ট্রেস কমাতে এটা ব্যবহার করা হয়, এবং এটা বিশেষ করে আপনার আমাদের হজম শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। তাহলে মোটামুটি এই পয়েন্টগুলো যদি মনে রাখতে পারি, তাহলে এই ভেষজটা এবং এই ভেষজটা ব্যবহৃত ওষুধগুলো
হ্যাঁ A2W ব্যবহার করবো খুব কনফিডেন্টলি, এবং আমাদের রোগীগুলো ইনশাল্লাহ কিউর হবে আমাদের এই ন্যাচুরোপ্যাথিক মেডিসিন দ্বারা। সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্ত, আর বাকি কিছু আলোচনা আমাদের ডাক্তার জুনায়েদ ভাই করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা বাতের ব্যথা বা ওই যে জয়েন্টের ব্যথার ক্ষেত্রে আমাদের তো C4 তো কাজ করে খুব ভালো। এখন সে C4 এর ভিতরে কি এটা তো আছে নাকি? আমি একটু লেটে আসছি তো। C4 এটা নাই, এটা হচ্ছে A2W তে আছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন W টা ব্যবহার করবেন C4 এর সাথে, তখন জয়েন্ট পেইন গুলো দ্রুত রিকভারি হবে, ঠিক আছে। জি জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? থাকলে বলতে পারেন, না থাকলে বলতে পারেন। না থাকলে বলতে পারেন, বা কোনো আইডিয়া, কোনো কিছু। আচ্ছা, আমার মনে হয় নাই কারো প্রশ্ন আর জানার। মানে আরো আমাদের প্রশ্ন ছিল যে জেনারেল টনিকের কথা স্যার বললো, তো তাহলে জেনারেল টনিক যদি D4 ব্যবহার করা হয়, এই যে অমনোযোগী, মানে সব বিষয়ে যে অমনোযোগী, এটা ইনশাল্লাহ কাটবে। হ্যাঁ, আশা করা যায় ইনশাআল্লাহ কাটবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার তো জি জি হাত ভয়ের জন্য কি কাজ করবে এটা? C4 না C4 না, ওই যে স্যার যেটা বললো A2W C4 দিলে। আচ্ছা, A2 আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু হাড় ক্ষয়ের জন্য প্রধান ওষুধ C4। C4 আমি অলরেডি 10,000 ওনারে 1-2 দিন খাওয়াইছি। হাড় ক্ষয় কি 2 দিনে হয়েছে? হাড় ক্ষয় হয়েছে অনেক দিন ধরে। না মানে অন্য ওষুধের সাথে দিয়েছি, ঠিক আছে, প্রথমে আর কি 1 বছর, C4 2 দিনের দিয়ে দিয়েছি, পরে আর কি নরমাল অন্য 1 বছর সময় লাগবে তার হাড় ক্ষয় রোধ হইতে। এখন হাড় ক্ষয়, বোন ডেনসিটি বা হাড় ক্ষয়টা কি ব্যথা ছিল বুঝছেন, হাঁটু ক্ষয় আর কি, প্রচন্ড ব্যথা ছিল, উনি কোনো কাজ করতে পারতো না, আর রাত্রে বেলা উনি শুইতে পারতো না বিছানায়, মানে নার্ভের সমস্যা হচ্ছিল, মনে হয় রোগ টানা দিত প্রচুর। আলহামদুলিল্লাহ অনেকটাই কমছে, আমি আর ফোনে দিয়েছিলাম সাথে, ব্যথাও কমছে আলহামদুলিল্লাহ, নার্ভের টানাটা একবারে টোটালি চলে গেছে, ওইটা আর হয় না। না ঠিক আছে, কিন্তু হাড় ক্ষয় জনিত যে জিনিসটা আছে এইটা একদিনে ঠিক হবে না, এটা সময় দিতে হবে, ঠিক আছে। এবং আপনারা রোগীরা কখনোই বলবেন না যে আমি তোমার 3 মাসে 6 মাসে ভালো করে ফেলবো। অন্তত খান, তারপরে দেখি কি হয়, তারপরে এক্সরে করে দেখবো। এক্স্যাক্টলি। C4 আপনার জয়েন্ট পেইন মানে হাঁটু ফোলা, এই ক্ষেত্রে কি দিয়েছিলেন আপনি? ওনার জয়েন্টে মানে হাঁটুতে ক্ষয় আর কি, কিন্তু ওনার প্রচন্ড ব্যথা ছিল, পায়ের নিচেও ব্যথা ছিল, উনি হাঁটতে পারতো না, এবং রাতে উনি ঘুমাইতে পারতো না, ওনার প্রচন্ড মানে নার্ভ গুলা নাকি টান টান করতে পারতো না, টান খাইতো খালি, প্রচন্ড মানে খিচুড়ির মতো হয়ে যেত, এরকম সমস্যা ছিল। আর এক্সরে করতে পারে, এক্সরে আর কি ধরা পড়ছে যে ওনার হাঁটু ক্ষয় হয়ে গেছে 2 পায়ে। এটা কয়েক বছর যাবতে উনি অ্যালোপ্যাথি ওষুধ আর কি কন্টিনিউ খাইতেছিল, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ তো ক্যালসিয়াম জাতীয় ওষুধ দেওয়া হয়, কিন্তু হাড় ক্ষয় তো পুরোপুরি ঠিক হওয়ার কোনো ওষুধ নাই। ওনার কি ডায়াবেটিস আছে? না না, ডায়াবেটিস নাই। 5-7 বছর যাবত অ্যালোপ্যাথি চিকিৎসা করতেছে, কিন্তু এক সময় হয়তো ব্যথা হালকা পাতলা কমতো, এখন ওনার কোনো ব্যথায় কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছিল না আর কি, পরে আসছে না। কি দিয়েছিলেন? আমি পুরো ওষুধ সব মনে নাই, খাতা দেখলে বলতে পারবো, কিন্তু F1 আর
সি সি ফোরটারকে আমি হাই পাওয়ার দিয়েছিলাম ওনার, কিন্তু নার্ভের সমস্যা মনে হয়েছিল তখন, আর হাড় ক্ষয়ের ক্ষেত্রে ঠিক আছে সি ফোর আছে আমাদের তো। আর অন্য প্রোটোকল আছে হয়তো, খাতা দেখলে আর কি বলতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমারও এখন ব্যথাটা আর কি উনি যে ব্যথাটা আছে এটা কষ্ট হয় না আর কি, সহ্য পারে, কাজকর্ম করতে পারে। আর নার্ভের যে সমস্যাটা হইতো রাত্রেবেলা যে রক্তান খাইতো ওইটা নিয়ে উনি অনেক কষ্ট পাইতেছিল, ওইটা আলহামদুলিল্লাহ একেবারে চলে গেছে, ওইটা আর এখন হয় না। আমিও আজকে এক পেশেন্টকে দিয়েছি তো, এই জন্য আর কি, ওই যে হাঁটু ফোলা, হাঁটুতে ব্যথা, হাঁটুর এই যে জয়েন্ট পেইন যেটা বলে ক্ষয়, এই আমি অবশ্য দিয়েছি A2, C5, C4, F1, BE একটা দিয়েছি আর কি, আর একটা দিয়েছি S5, F1, মানে প্রোটোকলটা আমি মনে হয় 200-তে দিয়েছি, কিন্তু মানে খাতা দেখলে আর কি বলতে পারবো, 100% দিতে তো মনে থাকে না কারো কি দিয়েছি। আচ্ছা আচ্ছা, যে কোনো এখন একটা ইয়ের জন্য কি তাই ওনার হয়েছে 1 বছর যাবত নাকি ওনার ডান পাশের কিডনির একটু নিচে থেকে আর কি, কোমরের সাইডে থেকে ব্যথা, আঙ্গুল গুলাও ব্যথা, ক্যালসিয়াম জাতীয় খাচ্ছিল, এখন আর কি আসছে আমার কাছে। বর্তমানে আর কি চেম্বারে আছে। পোটেনসিটা কত ছিল আপনার? পোটেনসিটা এটা মনে আছে কত পাওয়ারে দিছিলেন? 200 থেকে শুরু করছি। ও আচ্ছা হাই পাওয়ার আর কি বর্তমানে এক ডোজ F1 আর C4 দিছিলাম, ও আচ্ছা আচ্ছা। ওটা 10,000 দিছিলাম আর কি। ও আমি D10 দিছি, D10 এ দেখি কি হয় আর কি। তবে মানে এগুলা তো চিররোগ না, অনেক বছর পুরনো রোগ, সেই ক্ষেত্রে আর কি প্রথম ডোজটা হাই পাওয়ারে দিলে আমার মনে হয় যে রোগটা ভালোই হয়। আমি অনেকগুলা মানে অনেক জটিল রোগীর ক্ষেত্রে আমি হাই পটেনশনই দিলে দেখি যে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়। আমি ওইটা দিলাম যে 2-4 দিনে খাইয়ে যদি একটু না বোঝে তখন বলে দেবো, যেমন 10 ফোঁটা দিতে বলছিলাম, এখন তাকে বলে দেবো যে আপনার 5 ফোঁটা, আগে ছিল 10 ফোঁটা হাফ কাপ, এখন দেবেন 5 ফোঁটা 1 গ্লাস পানিতে, এটা বারবার খাবে, বুঝছেন? এটা হচ্ছে কি আপনার একটা সুবিধা কি, যে আপনি যখন পজিটিভ ডোজ দিবেন এই পৌঁছে গেছে, এখন যদি তুমি ঘুমায় এভাবে চিকিৎসা নাও তাহলে হইব 2 দিনে বাচ্চাটা মাশাআল্লাহ অর্ধেক কমে গেছে। এত তোমার জামাই না আমার কাছে নিয়ে আসো, এরকম রোগী দেখতে চাই না আমি। আচ্ছা এনিওয়েজ ঠিক আছে, ধন্যবাদ, একটু জানাইন আমাদের, ধন্যবাদ। তবে হচ্ছিল যে হাড় ক্ষয়জনিত যদি ইয়া হয়, আপনারা যদি ওভারশিওর হইতে পারেন, বাট মানে ইয়া দেখা, প্রেসক্রিপশন দেখা বা এক্সরে দেখা, হ্যাঁ, যে উনার হাড় ক্ষয়, হাড়ের বোন ডেনসিটি কম, তাহলে আপনারা C4 1000 পাওয়ারে গ্লোবিউলসে খাওয়াবেন, 2 বেলা 10টা করে গ্লোবিউলস দিবেন, আশা করি ভালো ফল পাবেন। এটা অথেন্টিক, মানে শুধু আর কিছু লাগবে না, শুধু C4 এনাফ, গুড এনাফ, ঠিক আছে। ওর সাথে ধরেন তার আরও পারিপার্শ্বিক অবস্থার উপরে বেস করে আপনারা অন্যান্য ওষুধগুলো সিলেকশন করতে পারেন। ওটা C4। আর ব্যথার জন্য বেস্ট হচ্ছিল আপনার এই জায়গায় C3 REWE D4 এ ওয়ালমেন্টের সাথে যদি প্রয়োগ করেন, সাথে যদি নার্ভিক্যাল ব্যথা থাকে F1 অ্যাড করবেন, তাহলে ভালো কাজ করবে। এই ব্যথায় আমাদের অনেকগুলো ইয়ে আছে। স্যার আমাদের যে ক্লাসটা নিলেন ভেষজের উপরে, এইটা শুনে আমাদের কাছে অনেকটা হোমিওপ্যাথির মতো লাগছে, কিন্তু আপনারা একটা জিনিস খুব একটু আমি একটু ইয়ে করি, ওই যে C4 আমরা কত পাওয়ারে দেব ভাইয়া? 1000 C4 1000 গ্লোবিউলস দিয়ে দেব নাকি? যে গ্লোবিউলস খান নাকি? গ্লোবিউলসটা একটু গরম পানিতে, 1 গ্লাস গরম পানিতে, হালকা কুসুম গরম পানি বা নরমাল পানিতে গুলে ওই পানিটা খাইতে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা পরীক্ষিত আর কি, হ্যাঁ, এটা পরীক্ষিত। এটা এর আগে আমি গ্রুপে শেয়ার করছিলাম। ইভেন ক্লাস চলাকালীন সময় একজন ফোন দিয়া তার মায়ের ব্যাপারে আর কি জানাইলো যে 1 বছর না, তারে বোধহয় মানে 5-6 মাস খাওয়ানোর পরে রেগুলার চেক আপ হয়। তো উনি রেগুলার চেক আপে ডাক্তার দেখে বলতেছে যে আন্টির তো আগের থেকে বোন ডেনসিটি বাড়ছে, তারপরে হাড় ক্ষয়টা কমে আসছে, তার আপনার হচ্ছিল L4 L5 L6 এ যে প্রবলেমগুলো ছিল সেটা কমে আসছে, মানে যে ডিস্টেন্সটা ছিল সেটা কমে আসছে, এইগুলো আর কি মানে জানাইতেছিল। পরে বললাম যে আমি একটু ক্লাসে আছি, তোমার আমি পরে ফোন দেবো।
তো মহিলার বয়স 75 ইয়ার্স, তো 75 ইয়ার্সেও কাজ করছে। দ্যাটস ওয়াই এটা পরবর্তীতে গ্রুপে শেয়ার করছিলাম কিভাবে বানাবেন কিভাবে খাওয়াবেন, ওই আর কি। আচ্ছা যাই হোক, জি, আর আমি যে বলেন। আমি যে পদ্ধতিটা চিন্তা ভাবনা করছি এটা কি রকম আছে, আমি D10 দিয়েছি। এখন যদি রোগী 2-1 দিনে যদি সুস্থ না বোঝে, তাহলে আমি যেমন 10 ফোঁটা বলছিলাম যে হাফ কাপ পানিতে খাবেন, এখন তাকে আমি বলে দেবো যে ঠিক আছে আপনি 5 ফোঁটা 1 গ্লাস পানিতে খাবেন, তাহলেই তো এটা মোর নেগেটিভ হয়ে যাবে নাকি? তাতে একটা অনেকটা রিলিফ পাবে না আপাতত? রিলিফ পাবে আপাতত, কিন্তু আপনার 2, 4, 5, 10 দিন বা 2 সপ্তাহ 3 সপ্তাহ তার সিচুয়েশনটা আসলে কি, হ্যাঁ, তার হাড়ের মানে ক্ষয়ের পজিশনটা কি আছে সেটা বুঝতে পারেন। সয়েলিং যে জিনিসটা যে হাড় ক্ষয়ের জন্য হয় তা কিন্তু না, সয়েলিং জিনিসটা ফ্লুইড জমে হয়। হ্যাঁ, তার আর্থ্রাইটিসের কোনো প্রবলেম আছে কিনা, যদি আর্থ্রাইটিসের প্রবলেমের কারণে তার সয়েলিং হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওইটাতে আপনি আশানুরূপ ফল পাবেন না। সেইখানে আপনার আর্থো কেয়ার অয়েল ব্যবহার করা লাগবে, বা আর্থ্রাইটিসের যে মানে ইয়াগুলো আছে সেই প্রোটোকলগুলো আপনি ইউজ করতে হবে, বুঝতে পারছেন? ওই জায়গায় শুধু ইন্টারনাল না এক্সটার্নালও ইউজ করা লাগতে পারে, বুঝতে পারছেন? এগুলা জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন মনে করলাম যে হাড় ক্ষয়, বাট তার আসলে হাড় ক্ষয় নাই। তার কি হয়েছে, তার যেটা হচ্ছিল যে মেটাবলিজম সিস্টেমেই মানে একটা অ্যান্টি মেটাবলিজম তৈরি হয়েছে, এবং 2 মেটাবলিক মারামারি করে সে জায়গায় হচ্ছিল ফ্লুইড তৈরি করে ফেলছে। হ্যাঁ, একজন আরেকজনের আর্থ্রাইটিস কিন্তু তাই হয়, একজন আরেকজনের শত্রু ভাবে, 2 প্রতিরক্ষা বাহিনী একজন আরেকজনের শত্রু ভাবে মারামারি শুরু করে, ঠিক আছে? এরপর হচ্ছিল যে গাউট যেগুলা বলেন, রিউমেটিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, যত ধরনের আর্থ্রাইটিস আছে এগুলা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়। পরবর্তীতে ব্যাকটেরিয়া ভাইরাসগুলা যখন মানে উপযুক্ত ফিল্ড পায়, তারা যায় রাজত্ব শুরু করে। হ্যাঁ, এবং এইটা যতক্ষণ পর্যন্ত না 2 জনকে বোঝানো যাবে যে তোমরা পরস্পর ভাই ভাই, তোমরা মারামারি করো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আর্থ্রাইটিস ভালো করা যাবে না, বুঝতে পারছেন? এই জায়গায় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার যে মেডিসিনটা পড়াইছেন আমাদেরকে আজকে কোফোলিয়াম, তো এইটা আমরা শুনলাম অনেকটা হোমিওপ্যাথির মতো, কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের ইলেকট্রো ন্যাচারোপ্যাথি ওষুধ মেইনলি হোমিও মাদার টিনচারের মতো না, এবং এর কার্যকারিতাগুলো মাদার টিনচারের মতো না, এটা স্পাইজেরিক। হ্যাঁ, মূলত ভেষজের বডি, সোল এবং স্পিরিট এই 3টা জিনিস মিলা আমাদের এই স্পাইজেরিকটা তৈরি হয়। আমি আগের ক্লাসগুলোতে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে স্পাইজেরিক তৈরি হয়। হ্যাঁ, তো হচ্ছিল এই জায়গায় বডি, সোল এবং স্পিরিট, এই বডি, সোল, স্পিরিটগুলো কি কি? আমার হচ্ছিল যে বডি, যেটা তো আপনারা বুঝিনি, হচ্ছিল যে মানে স্ট্রাক, ভেষজের হচ্ছিল যে স্ট্রাক, এটার হচ্ছিল স্পিরিট। হ্যাঁ, আর বডির যে নির্যাস, হ্যাঁ এসেন্স, এইটারে বলা হয় সোল। আর এই যে মানে এই যে নির্যাস নেওয়ার পরে যে বডিটা বাইচা গেল, শুষ্ক বডি, এইটারে পরবর্তীতে হচ্ছিল আপনার ক্যালকুলেশনের মেথডে এইটাকে হচ্ছিল বার্ন করা হয়, বার্ন করে এটাকে ছাই বানায় ফেলা হয়। এরপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেইখান থেকে হচ্ছিল লবণ সংগ্রহ করে, মানে বডি থেকে লবণগুলা সংগ্রহ করে, এইটারই বলা হয় বডি। সো বডি, সোল এবং স্পিরিট এই 3টা মিলে হয় হচ্ছিল আমাদের স্পাইজেরিক। সেই স্পাইজেরিকটা আরো পরিশুদ্ধ করে D3 বেজে যখন আসে তখন সেই ওষুধটাকে আমরা মূলত ব্যবহার করি। সো আপনাকে বুঝতে হবে যে আমাদেরকে বুঝতে হবে যে হচ্ছিল যে হোমিও মাদার টিনচার ওষুধ আমরা যেভাবে ব্যবহার করি, বা হোমিওপ্যাথি ওষুধ আমরা যেভাবে ব্যবহার করি, এই ইলেকট্রোনেচারোপ্যাথি ওষুধটা সেইভাবে ব্যবহার করা সম্ভব না, আর করলেও আশানুরূপ অতটা ফল পাওয়া যাবে না, বিকজ অফ আমাদের ইলেকট্রোনেচারোপ্যাথি ওষুধ তৈরির প্রক্রিয়াটাই ভিন্ন। হ্যাঁ, এবং এইখানে যে আমরা বলি না যে হচ্ছিল যে উদ্ভিদের সমস্ত কিছু হচ্ছিল ইলেকট্রোনেচারোপ্যাথিতে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয় সেটা কিন্তু আজকে আপনারা জানলেন, যে এইখানে বডি, সোল এবং স্পিরিট। বডি কোনটা, মানে হচ্ছিল যে ভেষজটা আছে, এই ভেষজের লবণ একটা প্রক্রিয়া করে তার ভিতরে যত লবণ আছে সব লবণগুলারে নিয়ে আসা হয়। এরপর হচ্ছিল সোল,
যেটা হচ্ছিল আমার মানে এসেন্স নির্যাস, সমস্ত নির্যাসগুলো নেওয়া হয়, এবং হচ্ছিল যে স্পিরিট যেটা হচ্ছিল অ্যালকোহল স্ট্রাক যেটা, হ্যাঁ এই স্ট্রাকটাই হচ্ছিল মানে স্পিরিট বলা হয়। তো এই তিনটা মিলা আমার এই স্পাইজেরিক এসেন্স বা স্পাইজেরিক, বুঝতে পারছেন? তো ওষুধগুলা মানে আমাদের যে কম্বাইন্ড মেডিসিন কম্বাইন্ড ভাবেই করা, তো ওইখানে মাত্রা অনুপাত সবকিছু কইরা তারপর হচ্ছিল এইগুলা করা হয়েছে। A2WE তে হচ্ছিল আমার এই ওষুধটা ব্যবহৃত হয়, এবং A2 বা A1 আমার ভেইন অথবা আর্টারির মানে ব্লকেজ দূর করতে ভালো রকম ভূমিকা রাখে। হ্যাঁ, সেটা অবশ্যই একটা প্রক্রিয়ার মাধ্যমে। আজকে কি ক্লাস বাড়াবো না আজকে এখানেই থাকবে? আজকে এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন সময় সুযোগ হলে। জি আকাশ ভাই বলেন। বাড়াবেন, চাইতে পারেন কত করে বাড়াবেন, সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, মানে আমি তো বেশি বাজে না। একটা ভেন ওয়ান আর কি পড়ায় দিতাম তাহলে। হ্যাঁ, ভেন ওয়ান টা হচ্ছিল আসলে পড়াইতে পারেন, এটা তো আসলে হুম। অনেক গুরুত্বপূর্ণ একটা ইয়ে। মেডিসিন ভেন ওয়ান আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই মানে স্যারে এত কিছু পড়ানোর পরে মনে থাকবে কিনা সেটাও একটা কথা। বুঝছেন? তাহলে তাহলে ঠিক আছে, আর একদিন পড়েন, তাহলে আমরা কিছু প্রশ্ন এতে করেন, জানেন আপনাদের একটু সরি, জি জাহিদুল ভাই। জি ভেন ওয়ানটা পড়ার দরকার স্যার, পড়ান, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেন ওয়ানটা একটু দিই। ভেন ওয়ান মূলত এটা কিন্তু মূলত ছিল জন্মগত বিষয়ের উপরে সবচেয়ে ভালো কাজ করে ভেন ওয়ানটা। হ্যাঁ, এছাড়া হচ্ছিল এটা আপনার যোনি বা মূত্রনালীতে। একটু মিউট করেন ফারুক হোসেন ভাই, কানে লাগতেছে প্রচন্ড। আচ্ছা, যোনি বা মূত্রনালীতে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঝিল্লি বা শ্লেষ্মা ঝিল্লিতে এটার ভালো ব্যবহার হয়। হ্যাঁ, এনজিওটিকো, ফ্যাব্রিফিগো এবং হচ্ছিল স্ক্রোফোলোসো বা ক্যান্সার ওষুধে যদি হচ্ছিল এই ধরনের প্রবলেমগুলো না সারে, সেই ক্ষেত্রে আমরা এর সাথে ভেন ওয়ান বা ভেন ওয়ান আলাদাভাবে প্রয়োগ করতে পারি। যখন আমরা দেখব যে কোনো রোগ আমরা কোনো গ্রুপে দিয়া সারাইতে পারতেছি না, তখন আমাদেরকে চিন্তা করতে হবে বা রোগীর কাছ থেকে জানতে হবে যে তুমি যে রোগটা বহন করতেছো এই রোগটা তোমার বংশগত কিনা। যদি সে বলে যে আমি জানি না বা এরকম কোনো কিছু, তখন আমরা বা যদি বলে সে এটা বংশগত, হ্যাঁ, দুইটার ক্ষেত্রে আমরা তখন ভেন ওয়ান ব্যবহার করব। ভেন ওয়ান আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে ওষুধগুলা ধরেন হচ্ছিল যে জায়গা মতো পৌঁছতে পারে না, ভেন ওয়ান মানে হেল্প করে সেই জায়গাতে পৌঁছায় নিয়ে যেতে। হ্যাঁ, ভেন ওয়ানের এই জায়গায় মানে পরিবাহী হিসেবে একটা ভালো ভূমিকা পালন করে, যার কারণে আমার বংশীয় যে রোগগুলো আছে সেই রোগগুলোর উপরে প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া ভেন ওয়ান আসেন কি কি অঙ্গের উপরে মূলত ভেন ওয়ানগুলা কাজ করে, আমরা সে বিষয়টা একটু জানি। ভেন ওয়ান মূলত হচ্ছিল যে আমার কি বলে জেনিটাল অর্গানের উপরে সবচেয়ে বেশি কাজ করে, জেনিটাল অর্গানে, যার কারণে হচ্ছিল যে কোনো ধরনের যৌন রোগ বা হচ্ছিল যে আপনার সিফিলিস, গনেরিয়া এই ধরনের যদি কোনো ধরনের ইয়া দেখেন বা তাহলে সেই ক্ষেত্রে আপনারা বা হচ্ছিল যে কোনো যৌনবাহিত রোগ দেখলে আপনারা বিভিন্ন প্রোটোকলের সাথে অবশ্যই ভেন ওয়ানটাকে অ্যাড করবেন। হ্যাঁ, এরপর হচ্ছিল ত্বক বা স্কিনের হচ্ছিল সিফিলিস, হ্যাঁ, বিভিন্ন ধরনের চর্মরোগ, তারপর হচ্ছিল যেমন ফুসকুড়ি,
এইসবের ক্ষেত্রে আপনারা এক্সটার্নাল এবং ইন্টারনাল ভেন ওয়ানকে ব্যবহার করবেন। হ্যাঁ, অবশ্যই হাই পাওয়ার দেবেন ইন্টারনালি, এক্সটার্নালি আমাদের D4 অথবা D5, সর্বোচ্চ D5 আপনারা ব্যবহার করবেন। তারপর হচ্ছিল আমার ফ্যারিংস এবং হচ্ছিল থ্রটের ক্ষেত্রে গলার এই এরিয়াতে কাজ করে, গলায় যে কোনো ধরনের ঘা প্রদাহ, ঠিক আছে, হ্যাঁ, যদি হয় তাহলে আমার এই ভেন ওয়ানটা কাজ করবে। হাড়ের বিভিন্ন রকম ব্যথা, প্রদাহ, তারপর হচ্ছিল সিফিলিটিক প্রবলেম হাড়ের ভিতরে, হ্যাঁ, এবং বিভিন্ন রকম সংক্রমণেও আমার ভেন ওয়ান ব্যবহার হয়। তারপর হচ্ছিল লিম্ফেটিক গ্ল্যান্ড ফুলে যাওয়া, বা হচ্ছিল ধরেন গ্ল্যান্ডে বিভিন্ন জায়গায় চাকা চাকা হওয়া, এইসবের ক্ষেত্রে আমার ভেন ওয়ানকে আমরা ব্যবহার করব। নার্ভাস সিস্টেমে ভেন ওয়ানের কাজ অনেক অত্যাধিক, স্নায়ু সংক্রান্ত অবস্থা বা সিফিলিটিক, হ্যাঁ, যাই কিছু আমি বলি এই জায়গায় আপনারা দেখবেন হচ্ছিল যৌনবাহিনী, তো যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে ভেন ওয়ানটা ভালো কাজ করে। ব্লাডের ক্ষেত্রে আপনার হচ্ছিল যে বিভিন্ন রকম টক্সিক দূর করতে হচ্ছিল ভেন ওয়ান সাহায্য করে। এছাড়া হচ্ছিল আপনার ধরেন হচ্ছিল যে প্যাথোজেন বা হচ্ছিল সিফিলিটিক যে প্রবলেমগুলো থাকবে, সেই প্রবলেমগুলোও ভেন ওয়ান দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। সোজা কথা, সিপিলিটিকের উপরে হচ্ছিল ভেন ওয়ানের একক আধিপত্য। হ্যাঁ, যে কোনো ধরনের সিপিলিটিক প্রবলেমের ক্ষেত্রে, যেমন চুলেও মানে যাদের সিপিলিটিক ইয়াগুলা থাকে, হ্যাঁ, অ্যালোপেশিয়ার উপক্রম হয়, মানে তাদের মাথাতে বিভিন্ন রকম ইয়া থাকে, জায়গা থেকে চুল উঠা যায়, হ্যাঁ, ইসের মতো কি জানি বলে আপনার মাছের আষ্টার মতো দেখতে ইয়া হয়। হ্যাঁ, এই ধরনের যত ধরনের আছে আপনারা বিভিন্ন প্রোটোকলের সাথে অবশ্যই এই জায়গায় আপনারা ভেন ওয়ানগুলারে ব্যবহার করবেন। হ্যাঁ, মূলত হচ্ছিল ভেন ওয়ান পরিসীমা ছোট হইলেও এটা বংশাণুক যে কোনো রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেখানে হচ্ছিল সবগুলা রেমেডি ফেল হয়, সেইখানে ওই রেমেডির সাথে আমরা যদি সঠিক গ্রুপটা সিলেক্ট করতে পারি, S1 বা মানে S গ্রুপ বা C গ্রুপ, তার সাথে যখন আমরা ভেন ওয়ান অ্যাড করব তখন ওইটার কার্যকারিতা আরও অনেক বেশি হবে। হ্যাঁ, এই ছিল ভেন ওয়ান সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা এরপরের থেকে ভেন ওয়ানকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং শুধু তাই না, আপনারা যদি দেখেন যে কোনো রুগী সে আসছে এবং হচ্ছিল তার যে রোগটা, সেই রোগের ক্ষেত্রে আপনি পাইছেন যে এই জায়গায় তার বংশগত রোগ বিষয়টা, তখনই আপনারা ভেন ওয়ান 1000 বা 10,000-এর একটা বা দুইটা ডোজ তাদেরকে আগে দিবেন। দেওয়ার পরে এরপরে হচ্ছিল ভিন্ন ভাবে তার ট্রিটমেন্ট করা শুরু করবেন। এবং যেহেতু বংশগত রোগ, সেইখানে অবশ্যই আপনারা যে মেথডটাই করেন, এটা হচ্ছিল ডি বেস বা হচ্ছিল 1x 2x 230 যেটাই দেন, সেইখানে আপনারা অবশ্যই ভেন ওয়ানকে সাথে রাখবেন। তাহলে আপনার যে ওষুধগুলো সিলেকশন করছেন, সেই ওষুধগুলোকে সে জেনেটিক্যালি কাজ করবে। এইটার পিছনে কেন বললাম, আমাদের ওষুধটা হচ্ছিল স্পাইজেরিক, এবং যে জিনিসটা হচ্ছিল যে আপনার স্পাইজেরিক হইলে এইটা কিন্তু যে এই পদ্ধতিতে যে জিনিসগুলো করা হয়, তাতে হচ্ছিল শারীরিক, মানসিক এবং আত্মিক ভারসাম্য বজায় রাখে স্পাইজেরিক, ঠিক আছে। হ্যাঁ, আপনার হচ্ছিল অ্যালকেমিস্টরা দাবি করে যে এই পদ্ধতির মাধ্যমে যদি কোনো ভেষজ থেকে হচ্ছিল স্পাইজেরিক আহরণ করা হয় এবং এই পদ্ধতি যদি সঠিক থাকে, তাহলে দেহ, প্রাণ এবং আত্মার উপস্থিতি থাকে, মানে উদ্ভিদের দেহ, প্রাণ এবং আত্মা, এই তিনটা জিনিসের উপস্থিতি থাকার কারণে সেইটা কোনো জীবের উপরে প্রয়োগ করলে তার ওই মানে শুধু রোগ নিরাময় করে না, তার মানসিক এবং আধ্যাত্মিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। সবচেয়ে বড় জিনিস হচ্ছিল যে আমাদের কোনো অর্গান যদি ইফেক্টেড হয়, তাহলে দেখবেন যে মানে আমাদের সাথে সাথে কিন্তু আমাদের মনের পরিবর্তন হয়, মানসিকতার পরিবর্তন হয়। হ্যাঁ, মানে যে লোকটা অনেক শান্ত শিষ্ট, কখনোই রাগে না, বাট স্যার জি
যে আমাদের যে সকল মানসিক রোগীগুলো আমরা পাই, যেমন আজকে আমার একজন রোগী ছিল, তার ডায়াবেটিস, তারপরে মানসিক ভাবে সে মেয়াদি হয়ে গেছিল, তো অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনো মতো নিয়ন্ত্রণে আসছে, কিন্তু তার কারণে তার শারীরিকভাবে খুবই দুর্বলতা আসছে, সে এখন চলাফেরা করতে পারে না। অবশ্য বয়স খুব বেশি না, 40 নিচে, অথচ সে সবসময় শুয়ে থাকে। আর ডায়াবেটিস, তারপরে আপনার তার ফ্যাটি লিভার, মানে অনেকগুলো আছে, সমস্যা আছে। তো এক্ষেত্রে এই আমাদের এই প্রোটোকল নির্বাচনের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে স্যার, যে ওই মানসিক বিষয়টাই গুরুত্ব দিব না বেশি, না তার অন্যান্য প্যাথোলজিক্যাল সমস্যার ট্রিটমেন্টটা গুরুত্ব দেব বেশি, যদি এই সম্পর্কে একটু বলতেন স্যার। আচ্ছা, প্রসঙ্গই ভিন্নতে নিয়ে গেলেন। প্রথমত ছিল যে, তারপরে বলি ডায়াবেটিস, তার ডায়াবেটিস থেকে বংশগত, তার ডায়াবেটিস থেকে জি স্যার। বংশগত। আচ্ছা, তার ডায়াবেটিস দেখেন, তার ডায়াবেটিসটা হচ্ছিল বংশগত। সেকেন্ডলি আসেন, হ্যাঁ, সে যে অসুস্থতা, তার হচ্ছিল যে এই প্রাণ চঞ্চলতাটা কমছে কি কারণে? অসুস্থতার কারণে না অন্য কোনো কিছুর কারণে? সেটা হচ্ছিল আপনাকে আগে দেখতে হবে। অ্যালোপ্যাথি মেডিসিনের কারণে। আপনি এলোপ্যাথি মেডিসিনের দোহাই কেন দিচ্ছেন? মানে এলোপ্যাথি মেডিসিনে তো সে হচ্ছিল মানে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে না? জি জি, সে তো হাই টেম্পারামেন্ট অবস্থায় ছিল, মারাধরা করতো মানুষকে, বাড়ির লোকজন মারাধরা করতো, মানুষকে মারাধরা করতো, এই কারণে অ্যালোপ্যাথি ওষুধ খায় তাকে ওই টেম্পারামেন্টটা কমিয়ে আনার কারণে শারীরিকভাবে এফেক্টেড হয়েছে। শারীরিকভাবে দুর্বল হয়েছে, ঠিক আছে। এখন এই ওষুধের যে ক্রিয়াগুলো আছে, সেই ক্রিয়াগুলো কাজ করতেছে, যার কারণে সে শারীরিক দুর্বল। এটা হইতেই পারে তার নার্ভিক্যাল সিস্টেমগুলোর হলো লো করে দেওয়া হয়েছে, মানে যেটা সে আগে প্রচন্ড উত্তেজিত অবস্থা ছিল, সেই জায়গাগুলোর হচ্ছিল দুর্বল করা হয়েছে। দুর্বল হওয়ার কারণে সে এখন কি ড্রাউজি ফিল করে, সে ইচ্ছা করলেই বিছানা থেকে উঠতে পারে না, ইচ্ছা করলে সে ঘুম থেকে উঠতে পারে না। হ্যাঁ, এই প্রবলেমটা আমি নিজেও ফেস করতেছি, কারণ হচ্ছিল যে আমি নিউরিক্যাল মেডিসিন আমি নিতেছি আমার ইসের কারণে। হ্যাঁ, এই যে আমার মানে যে একটা হয়েছিল, অপারেশন হয়েছিল, সেই ইসের কারণে। তো এই জায়গায় আপনাকে আগে মেইন লিঙ্কগুলা বাই করতে হবে, যে এই জায়গায় আসলে মানে তার প্রবলেমগুলা কোথায়, এবং সেই জায়গাগুলা কে যদি হচ্ছিল যে আমি যখন মানে করতে পারবো, স্বাভাবিক করতে পারবো, তখনই দেখবেন তার কর্মচঞ্চলতা, প্রাণ চঞ্চলতা ফিরে আসবে। সে মন মারা হয়ে থাকে কেন? কারণ আসলে তার ফ্যামিলি তারে হয়তোবা ওইভাবে সাপোর্ট দেয় না, একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে তার যে মানে সে যে বিভিন্ন রোগে আক্রান্ত, এর জন্য সে এখন হয়তোবা সে ইচ্ছা করলেও, হ্যাঁ, মানে সে কাজগুলা করতে পারে না, বা কথাতে কথা রাখতে পারে না, বা হলো যে মানে সে সময় মতো কোনো কিছুই করতে পারতেছে না, যার কারণে তার ভিতরে আর একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি হইতেছে। হ্যাঁ, লেজিনেস হয়েছে, সে লেজি, এর জন্য সে লেজি হয়ে যেতেছে। আগে আমার এই যে আগাগুলো দেখতে হবে, এবং এর জন্য তাকে প্রয়োজন হচ্ছিল প্রপার নার্সিং। শুধু মেডিসিন খাইলে যদি ভালো হয়ে যেত, তাহলে ধরেন হচ্ছিল যে পৃথিবীতে যত ধরনের এই যে ডায়াবেটিস বলেন, তারপর হচ্ছিল যে এই যে থাইরয়েড বলেন, বা আরো বিভিন্ন যে রোগগুলো আছে, এই যে রোগগুলো বলেন, এই রোগগুলো তো ওষুধেই ভালো করতে পারতো। তাহলে হচ্ছিল যে মানে যত ধরনের আয়ুর্বেদিক বলেন, হোমিওপ্যাথি বলেন, বা ইউনানি বলেন, বা হচ্ছিল এলোপ্যাথি বলেন, কি বলে, আপনি ওষুধগুলা খান, এর পাশাপাশি আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু কায়িক পরিশ্রম করতে হবে, কিছু নার্সিং করতে হয়, কিছু মনোরঞ্জন করতে হয়। হ্যাঁ, মানসিকতা অনেক সময় যাদের হচ্ছিল মনোরোগ বেশি থাকে, তাদের কি মানে হাসি খুশি থাকানোর চেষ্টা করা হয়, তাদের বিভিন্ন, তারা যে জগতে যায় মানে মনে কষ্টে ভুগে, সেই জগৎ থেকে তারা বের করে অন্য জগতে আনার চেষ্টা করা হয়, এবং ওই জগতে তাকে রাখা হয়, ওই জগৎটা ভুলে রাখা হয়। তো সাইকোলজিক্যাল হিস্টোরিগুলা আপনার বুঝতে হবে যে তার সাইকোলজিক্যাল প্রবলেমগুলো কি আছে, সেই জায়গা থেকে যদি তারা বের করতে পারেন, এবং আপনি ওষুধ দিলেন, এর সাথে সাথে হচ্ছিল তাকে বিভিন্ন রকম নার্সিং করলেন আর করলেন, তাহলে আস্তে আস্তে আশা করি যে আস্তে আস্তে এই জিনিসগুলা রিকভারি করা সম্ভব। বাট তার অদম্য ইচ্ছা থাকতে হবে, সে মানে সুস্থ হতে চায় কিনা, এটা হলো প্রথম কথা। হ্যাঁ, যদি সে সুস্থ হতে চায় তাহলে সুস্থ করা সম্ভব, আর যদি সুস্থ হইতে সে না চায়, এমন কোনো প্যাথি পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে প্যাথি দিয়ে তাকে সারানো যাবে, কারণ সে নিজের থেকেই
সুস্থ হইতে চায় না, সেইখানে আপনি কোনোভাবে তাকে সুস্থ করতে পারবেন না। বুঝতে পারছেন জাহিদ সাহেব? জি স্যার, ধন্যবাদ, বুঝতে পারছি। এই তারপর আপনি তার ডায়াবেটিসের ট্রিটমেন্ট করান, এরপর হচ্ছিল মানসিক, ধরেন হচ্ছিল যে সে যদি ভুলা যায় তাহলে স্মৃতিশক্তি এবং হচ্ছিল যে মানে মনকে চাঙ্গা করার জন্য আম, আড়িটারে আপনি প্রয়োগ করতে পারেন D4-এ, তার কোনো ওয়ালমেন্টের সাথে মাথায়। হ্যাঁ, তারপর হচ্ছিল তার ধরেন হচ্ছিল যে মানে যে হরমোন, যে জায়গায় হচ্ছিল উৎসাহ, উদ্দীপনা, খুশি, হাসি খুশির জন্য যে হরমোন দায়ী, সেই হরমোন রে সিক্রেশন বাড়াইতে পারেন, তাহলে সে যে উদ্দীপনা বাড়বে। এই জায়গাগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। বুঝতে পারছেন? এই জায়গা যদি আমি খেয়াল করতে পারি তাহলেই সম্ভব। ভাইয়া অনেক সময় দেখা যায় লিভারের যে আমরা সমস্যায় বিভিন্ন সমস্যায় ভুগি, ওগুলো মন মানসিকতা হয়ে থাকে, মন্দা হয়ে থাকে মানুষ। মন মানসিকতা মন্দা হওয়ার পিছনে আমার কিছু হরমোন দায়ী। হ্যাঁ, সেই হরমোন গুলারে ব্যালেন্স করতে পারলে মন মানসিকতা ভালো হয়ে যায়, এর জন্য লিভার না। লিভারের সমস্যা থাকলেও হয় ভাইয়া। আমার আঙ্গুল কেটে গেছে বা হচ্ছিল পা কাটছে, সেই ক্ষেত্রে কি আমার মন ভালো থাকবো? ঠিক আছে, মানে মানুষের আনন্দদায়ক যে হরমোনটা, এটা নিঃসরণ না হলে তো মানুষ অসুস্থ হবেই। এইটাই আমাদের লিঙ্ক গুলা খোঁজা দরকার। এই লিঙ্ক গুলা যদি আমরা খুঁজতে পারি তাহলে আমরা পারফেক্টলি ট্রিটমেন্ট গুলা করতে পারবো। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে। স্যার অনেক পড়াইছেন, সেগুলাকে আমরা মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আর এর পাশাপাশি ভেনুয়ানের ছোট্ট একটা টাচ দিলাম, সেইটা আপনারা একটু মনে রাখেন, তাহলে দেখবেন যে হচ্ছিল কিছু আমরা সাকসেস রেটে যাইতে পারবো। জি, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। ধন্যবাদ। কিন্তু আমার একটা প্রসঙ্গে একটা আছে, অনেকে হয়তো জানেন কিন্তু আমি জিনিসটা জানি না, এই জন্য দুঃখিত। আমি একটু ওষুধ বানাবার প্রসেসটা A2, আমার ধরেন D4 আছে, এখন আমি এটাকে 200 পাওয়ার করব, সেক্ষেত্রে সংক্ষিপ্ত সহজে কিভাবে করা যায়? A2 আমার D4 আছে। 199, এটা আমি কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, পরে বাপরে, হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা অনেক তো দূরের কথা পটেন্সি বললেন। কিনতে পাওয়া যায়, পটেন্সি কিনে ফেলবেন তাহলেই তো হয়। না, পোটেন্সিটা একটা অনেক সময় আছে না যে জরুরি ক্ষেত্রে অনেক সময় থাকে। আপনি যেটা বলছেন যে পোটেন্সি দেন অনেকেই বিক্রি করে যে 200, 1000 এরকমের, না নাকি? এটা তো স্যারের কাছেই আছে, পাপন স্যারের কাছে আছে। আছে, সেটা জানি, আমার অনেকগুলো নেওয়া আছে, কিন্তু আমার এই মুহূর্তে A2 লাগে 200 পাওয়ারের। 200 সিঙ্গেল করেও কিনা যায় ভাইয়া, স্যার থেকে সিঙ্গেল করেও কিনা যায়। আমি তো অনেক দূরে, সেটাই সিঙ্গেল করে নেওয়া যায়, দেখা যায় যে খাজনা হচ্ছে বাজনা বেশি, আবার পেশেন্টকে দিতে হবে আগামীকালকে, এই বিভিন্ন আকাশ সাহেব একটু ইন্টারাপ্ট করি, আসলে 200 তো 200ই না। আপনি যদি 200 কিনতে চান, আপনি 1 টাকা নোট 200টা দিতে হবে। এখন আপনি যদি বলেন কাউকে যে ভাই আমাকে 200 টাকা বানায় দেন, কিন্তু 1 টাকা নোট আমার 10টা আছে কিংবা 20টা আছে, তাহলে কি সম্ভব বলেন? না, সেটা তো সবার না স্যার। আপনারা সবাই শিক্ষিত মানুষ, কিন্তু আমরা কেন যে একটা শর্টকাট ওয়ে খোঁজেন আমি বুঝি না। ঠিক আছে, না এটা স্যার জরুরি ক্ষেত্রে, ধরেন আপনার যেমন জরুরি ক্ষেত্রে আপনি A2টাকে আপনি কাপিং করে দেন, এটা মোর নেগেটিভ হবে, বাট 200 তো হবে না। 200 তো 200ই। এখন আপনি মনে করেন 200 টাকার একটা জিনিস কিনবেন, ওটা পাইলেন না, ঠিক আছে, ওর বিকল্প হিসাবে আরেকটা জিনিস আপনি 50 টাকা কিনলেন, কারণ আপনার কাছে 50 টাকা আছে। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন বাসমতি চালের কেজি 350 টাকা। এখন আপনার কাছে মনে চাইলো যে 350 টাকা দিয়ে বাসমতি চাল কিনতে পারবেন না, আপনার কাছে আছে হচ্ছে ধরেন 120 টাকা, তা আপনি পোলার চাল কিনে নিয়ে যাবেন, বেটার দেন মানে বাসমতি। বিষয়টা এরকম। এখন আপনি যদি কল্পনা করেন যে 200 শক্তি আমার কাছে নাই, কিন্তু কিভাবে বানানো সম্ভব D3 দিয়ে, ওই যে জুনায়েদ ভাই যেটা বলছে
3 থেকে গোনা শুরু করবেন, 1x 2x 3x 4x 5x 6x বানাতে থাকবেন, বাস ফ্যাক্টরি হয়ে যাবে 200 শক্তির। ঠিক আছে, এছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি বলে তাহলে এটা চাপাবাজি হবে। ঠিক আছে, আমরা যেমন জাম্পিং মেথডটা বলি, এগুলো কখনোই 100% অ্যাকুরেট না। জাম্পিং মেথডটা যে আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষে আমরা শর্টকাটলি জাম্পিং মেথড করি, কিন্তু এটা লিমিটেড, হ্যাঁ, আনলিমিটেড না, একদম পারফেক্ট না। স্যার এখন ওই যে অনেক সময় আমরা 200 শক্তি তো সরাসরি গোলবীজ খাওয়াইতে পারি। ধরেন 200 শক্তি আমরা গোলবীজ দিয়ে দিলাম তাকে, যে 4টা করে খাবেন 3 বেলা, প্রতিবেলা 4টা করে পানিতে, এরকম তো দেওয়া যায় নাকি? না, এখন আপনি ওষুধ গ্লোবিউলসে দেন, লিকুইডে দেন, ডাজন্ট ম্যাটার, ওষুধ হইলেই হইলো। ঠিক আছে, হ্যাঁ। এখন আপনার গ্লোবিউলসের ওষুধ যেভাবে কাজ করবে, সরাসরি যে তার আপনি আরএস বেজে 2টা ফোঁটা তার জিহ্বায় দিয়ে দেন, সেটার কাজ কিন্তু এক না, দুটা ভিন্ন জিনিস। না, ঠিক আছে, কারণ গ্লোবিউলস তার নার্ভকে ধীরে 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 স্টিমুলেট করবে, সেটা কাজ করবে। আর আপনি যে ডাইরেক্ট আরএস দেন, সেটা মুহূর্তের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে তার বডিতে কাজ করবে। ঠিক আছে, এগুলো অনেক বিষয় আছে। আপনার গ্লোবিউলসে ব্যবহার করলে ওষুধটা ধীরে ধীরে কাজ করে। আপনি যত বেশি তাকে ডাইলুশন করবেন, তত বেশি ধীরে ধীরে কাজ করবে। আর আপনি যদি কুইক রেসপন্স চান, তাহলে তাকে একদম অন টাং খাওয়াইতে হবে ওষুধটা। ডাইরেক্ট আরএস বেজ ওষুধটা অন টাং যখন দিবেন, তখন তার নার্ভটা সেকেন্ডের মধ্যে স্টিমুলেট হবে, কাজটা দ্রুত হবে। হ্যাঁ, ওই গ্লোবুলসটাকে আমি দিয়ে দিলাম, যে আপনি সরাসরি আমি নিচে না দিয়ে ধরেন ওই গ্লোবুলস দিয়ে দিলাম, যে আপনি কি করবেন, 1 কাপ পানির ভিতরে ওই 2টা গ্লোবুলস দিয়ে তারপর খাবেন। এটা কি সম্ভব স্যার? হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নাই। গ্লোবুলসে আপনি ওষুধ বানাইতে পারেন, হ্যাঁ, সমস্যা নেই। না, ধরেন 200 নিয়ে নিলাম, 200 নিয়ে আমি রোগীকে দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম যে আপনি এটা খাবেন না, প্রতিদিন একটা করে, বা ডেইলি 1টা করে 3 বার খাবেন, বা একটা 3 বার খাবেন, 1 গ্লাস পানির মধ্যে দিবেন, 3 বার করে খাবেন। দেওয়া যায়, সমস্যা নেই, দেওয়া যায়। জি স্যার, জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং সবাই সুন্দর এবং সুস্থভাবে থাকেন। সবাইকে শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।